হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম পরীক্ষার্থীবৃন্দ, আজ আমরা একটা গুরুত্ব বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব, যে বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সামনে যেহেতু আপনাদের রিটেন পরীক্ষার ডেট হয়েছে এবং পরীক্ষা খুব নিকটবর্তী, এ সময় আপনাদের যা করণীয়, অর্থাৎ আপনি যখন পরীক্ষার হলে প্রবেশ করবেন তখন যেগুলো আপনাকে মেনে চলতে হবে এবং যেগুলো পরিহার করতে হবে সে বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। আশা রাখছি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো কথা না বেরিয়ে চলুন আমরা শুরু করি। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, যারা ভিডিওটি ওপেন করেছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আশা করি নিবন্ধন রিটেনে আপনার একটু হলেও কাজে লাগবে। পরীক্ষার হলে করণীয়, আপনাকে যেগুলো পরিহার করতে হবে: অযথা সময় নষ্ট করা, অর্থাৎ খাতা দেওয়ার সাথে সাথে করণীয় যেগুলো রয়েছে, রোল, বিষয়কোড, নিজের নাম ইত্যাদি যাবতীয় কাজ আগে করে নেয়া। কারণ ১৫ মিনিট আগে আপনাদের খাতা দেবে, তাই আপনারা যদি দেখা যায় পরীক্ষা শুরু হওয়ার খাতা দিছে তার ১০-১৫ মিনিট পরে গেলেন, তাহলে কিন্তু আপনারা এই সময়টি পাবেন না। তখন আপনি কোশ্চিন পাবেন, কোশ্চিন পড়বেন না, এভাবে মার্জিন দেবেন, তখন কিন্তু আপনার ১৫-২০ মিনিট লস হবে। তাই অবশ্যই পরীক্ষার কমপক্ষে আধা ঘন্টা আগে সেন্টারে প্রবেশ করুন এবং ১৫ মিনিট আগে খাতা পাওয়া মাত্র এই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। আশা রাখছি অবশ্যই হেল্পফুল হবে। টাইপ মিস্টেক হচ্ছে পরীক্ষার হলে প্রশ্নের উত্তর লেখার সময় উত্তেজিত হওয়া ও ভয় পাওয়া, এতে কিন্তু লেখা খারাপ হতে পারে। তাই নিজেকে স্থির রেখে খুব মনোযোগের সাথে লেখা উপস্থাপন করার চেষ্টা করুন। তার মানে অনেকজনে আমরা রয়েছি যারা পরীক্ষা দিচ্ছি বা নতুন পরীক্ষা দেব, তারা কিন্তু কোশ্চিন পাওয়া মাত্র বা পরীক্ষার হলে ঢোকা মাত্র আমাদের উত্তেজিত হই যে কি যে কোশ্চিন আসবে, কি যে লিখবো, এরকম আসলে মনে করা যাবার না। নিজেকে স্থির রেখে সুন্দরভাবে লেখা উপস্থাপন করার চেষ্টা করবেন এবং যত সুন্দরভাবে লেখা যায়, খুব ধীরে ধীরে না লেখে, খুব জোরে জোরে না লেখে, মাঝারি টাইপে আপনি লেখেন। লেখার কথা কোনো শব্দ বা অক্ষর ভুল হলে কেটে ফেলা, তখন ওই শব্দটি না কেটে ওইভাবেই রাখা, কারণ টিচার খাতার সম্পূর্ণ লেখা কিন্তু পড়বে না। তাই খাতায় কাটাকাটি করে অযথা খাতার ভাবমূর্তি নষ্ট করার প্রয়োজন নেই। অনেকজনের রয়েছে একটা অক্ষর ভুল হয়েছে, এখানে যেমন আমি এই যে এখানে পরীক্ষা কথাটা দীর্ঘ হয়েছে, অনেকজনের আছে এটা একটানে কাটি দিয়ে আবার পরীক্ষা কথাটা লিখবে। দরকার কি? এটা তো টিচারের চোখে নাও পড়তে পারে, বেকার আমরা এটা নষ্ট করার প্রয়োজন আছে? অতএব আপনারা এভাবেই লিখবেন। একটি দুটি অক্ষর যদি আপনার কাটা যায় বা ভুল হয়, চেঞ্জ করার কোনো প্রয়োজন, কারণ আপনি তো চেঞ্জ করতে পারবেন না, অযথা খাতা কাটাকাটি করার কোনো প্রয়োজন হচ্ছে না। এরপরে মার্জিন ব্যবহার করা। মনে রাখবেন, কোনো নাম্বার বা লেখা যেন মার্জিনের বাইরে না যায়। ধরো এটা একটা আমার খাতা, এখানে আমি এইভাবে মার্জিন দিছি, এই মার্জিনের বাইরে কোনো নাম্বার দেওয়া যাবে না। সবকিছু লিখতে হবে আমাদের ভেতরের খাতায়, মার্জিনের বাইরে কোনো কিছু লেখা যাবে না। এটা কোয়াইট ইম্পসিবল, সম্পূর্ণ এটা প্রোহিবিটেড, নিষেধ। মার্জিন কালো কলম দিয়ে করাই উত্তম, তবে ভাঁজ করে আপনারাও লিখতে পারেন, তবে ওটা হচ্ছে কালো কলম দিয়ে মার্জিন সুন্দরভাবে দেওয়াটাই ভালো হবে। অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে। সিরিয়াল মেনটেন পরীক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকজনে মনে করে যে আমি আগে রচনামূলক লিখবো, তারপরে সংক্ষিপ্ত লিখবো, আবার কেউ মনে করে আমি আগে সংক্ষিপ্ত লিখবো, এরপরে রচনামূলক লিখবো। আসলে এগুলো আসলে অনেক রিস্ক। অনেকজনের রয়েছে যে ১ নাম্বার লেখার পর ৪ নাম্বার লেখে, কেউ রয়েছে আগে ৪ লেখে পরে ১ লেখে। আসলে এই ধরনের সিরিয়াল মেনটেন না করলে আপনাদের মানে মার্ক কমে যেতে পারে, কারণ টিচার যদি অসন্তুষ্ট হয় তখন কিন্তু মার্ক কম দেবে। তাই অবশ্যই ১ থেকে শুরু করে ১, ২, ৩, ৪ এভাবে লেখার চেষ্টা করবেন। আশা রাখছি আপনাদের তখন পরীক্ষাটা অনেক ভালো হবে এবং টিচার অবশ্যই সন্তুষ্ট থাকবে এবং আপনার খাতায় মার্ক বেশি দেবে। অথবা প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখা। অনেকজনে কমেন্টে জিজ্ঞেস করছেন যে অথবা প্রশ্নটি আমি কিভাবে লিখবো? ধরেন ১ নং প্রশ্নের উত্তর অথবা কিভাবে লিখবো? আপনি চাইলে এভাবে লিখতে পারেন। ১ নং প্রশ্নের উত্তর অথবা লিখে নিচ দিয়ে একটা আন্ডারলাইন দিলে হয়ে গেল। এভাবে আপনি লিখতে পারেন। এটা কিন্তু স্পষ্ট ভাষায় লেখা হয়ে গেল। এভাবে আপনি অথবা কথাটা লিখতে পারেন। অতিরিক্ত খাতায় নতুন নাম্বার লেখা এবং তা মূল খাতায় সংযোজন করা। আপনি যদি মূল প্রথম যে খাতাটা দিবে, ওই খাতাটি আপনার যদি লেখা শেষ হয়, তাহলে কিন্তু আপনি নতুন একটা খাতা নেবেন। ওই খাতার মধ্যে একটা নাম্বার অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এবং ওই নাম্বারটি আবার মূল খাতায়ও লিখতে হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। প্রশ্নের উত্তর অনেক বড় লেখা, যেমন ১০ মার্ক সমান ৮ পেজ লেখা, ১৫ মার্ক সমান ১০-১২ পেজ লেখা, এরকম। ১০ মার্ক সমান, আসলে আমরা ১০ মার্কের জন্য ৮ পেজ লিখতে পারি, আবার ১৫ মার্কের জন্য বলছে ১০-১২ পেজ লেখা। ১০ মার্ক সমান, এটি আসলে লেখা ইম্পসিবল। যদি আমরা এরকম ভাবে অনেকগুলো পেজ লিখতে যাই তাহলে আমার লেখার কোয়ালিটি কিন্তু খারাপ হবে। তাই অবশ্যই ১০ মার্কের জন্য এটি হচ্ছে কারেক্ট।
4 থেকে 5 পেজ লিখলে এবং লেখা যে আপনার ভালো হয় প্রশ্নের আলোকে, তাহলে অবশ্যই ভালো মার্ক পাবেন। আর 15 মার্কের জন্য 5-7 পেজ লিখলেই হবে, অর্থাৎ 5 থেকে 7 পেজ। এই কথাটি আমি আরেকবার বলবো যে 5-7 পেজ বলতে কি বোঝায়, একটু পরে আমি আপনাদের জানাবো। আগে আপনারা এই বিষয়টা দেখে নিন। আপনি অল্প লিখেন কিন্তু লেখা ভালো করেন, লেখার উপর ডিপেন্ডস করবে আপনার রিটেন রেজাল্ট। এখানে পেজ বলতে কিন্তু মূলত বোঝা যাচ্ছে এদিকে এদিকে মিলি এই দুই, এখানে এদিকে আমরা 2 পেজ ধরছি, এই 2 পেজ আমরা এদিকে ধরছি, এদিকে 1 পেজ এদিকে 1 পেজ, এভাবে 7 পেজ বা 5 পেজ বা 6 পেজ লিখতে পারেন। এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই। অনেকজন 10-12 পেজ লেখে, এর কারণে কিন্তু রেজাল্ট আসে না। এজন্য অনেকজনে বলে যে আমি 2-3 বার পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট আসতেছে না, কিভাবে লিখবো? আসলে লেখার নিয়ম অবশ্যই ফলো করতে হবে। খাতায় লেখা শেষ করে নতুন খাতা নেয়া, এতে আপনার সময় বেশি নষ্ট হবে। তাই যখন দেখবেন আপনার, এ কথাটি আমি আরো ভালোভাবে বলতেছি আপনাদের, খাতায় লেখা শেষ হওয়া এই কথাটা হচ্ছে আপনি যে প্রথম মূল খাতাটা নিয়েছেন, এই খাতাটি লেখা সম্পূর্ণ হলো, একবার লাস্টের পেজ আপনার লেখা শেষ হওয়ার পর বলতেছেন স্যার খাতা দেন, এভাবে কিন্তু আসলে বলা যাবে না। আপনি যখন প্রথম খাতাটি নিছেন, ও খাতাটির লাস্টের 2 পেজ আছে এখনো লেখা, তো এই মুহূর্তে আপনাকে বলতে হবে স্যার আমার খাতা শেষ হয়েছে, খাতা দেন। তাহলে আপনি আর তাড়াহুড়োর মধ্যে পড়বেন না, কারণ খাতা নিতে গেলে স্যারের ওখানে আপনার 2-3 মিনিট নষ্ট হতে পারে। তাই আগেই খাতাটি নিয়ে রাখলেন, যে আপনার তো পেজ লাগবে, আপনি তো জানতেছেন, এরকম আসলে ট্রিক্সটা খাটাইবেন। মাত্র 2টি পেজ লেখার বাকি আছে, তখনই আপনি নতুন খাতা নিতে পারেন, এতে আপনার সময় কম নষ্ট হবে। সর্বদা সময় নিয়ে লেখা শেষ করা। আপনি একটা প্রশ্নের সময় যতটুকু পেয়েছেন অতটুকুর মধ্যে প্রশ্নের উত্তর কমপ্লিট করার চেষ্টা করবেন। মনে করেন আপনি একটি প্রশ্নের উত্তর লিখতে সময় পাবেন 22 মিনিট, আপনি যদি সেখানে 30 মিনিট সময় দেন, তাহলে কিন্তু 100 মার্কের উত্তর করতে পারবেন না। অর্থাৎ 22 মিনিটের জায়গায় আপনি 30 মিনিট, তার মানে অন্য একটি প্রশ্ন 8 মিনিট কিন্তু এখানে চলে গেল। তাহলে কিন্তু 100 মার্কের অ্যান্সার করতে পারবেন না এবং রিটেন রেজাল্ট না আসার সম্ভাবনাও রয়েছে তখন। তাই আপনি যখন দেখলেন 20 মিনিট হয়েছে, ঠিক তখনই প্রশ্নের উত্তর শেষ করার চেষ্টা করবেন। লেখা খুব বড় বড় করে লেখা ও অনেক পেজ নেয়া, এতে আপনার পেজ বৃদ্ধি করাই হবে। লেখা মাঝারি টাইপের লিখুন ও স্পেস কম দিয়ে লিখুন, অল্প পেজ হলেও লেখা ভালো করুন, দেখবেন আপনার রিটেন রেজাল্ট আসবে। নিজে নিজে ভাববেন লেখার সৌন্দর্য যেন ফার্স্ট টু লাস্ট একই থাকে। তাহলে আপনি প্রথমে লিখলেন অনেক সুন্দর করে লিখতে লিখতে, পরে দেখলেন সুন্দর করে লিখতে দেখলেন যে আপনার 20 মিনিটের জায়গায় 30 মিনিট গেল, পরবর্তী তখন আপনার একটু তাড়াহুড়ো এসে গেল, তখন আপনি কিন্তু দ্রুত গতিতে লেখার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার লেখার কোয়ালিটি অনেকটা খারাপ হবে। তাই ফার্স্ট টু লাস্ট সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন, যেন প্রথমে যেভাবে লেখা হয়েছে শেষেও যেন ঠিক সেভাবে লেখা হয়। আশা রাখছি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। দুই একটি প্রশ্ন আনকমন হলে মাথা খারাপ করবেন না, আগে ভাবুন যে ওই প্রশ্নের একটু ধারণা আপনার আছে কিনা, কারণ যে বই আপনি পড়েছেন অবশ্যই প্রশ্নটি আপনার বইয়েরই হবে। তাই ওই ধারণার আলোকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করুন। এই কথাটির অর্থ হচ্ছে আপনি দেখলেন আপনি 5টি রচনামূলক এসেছে, আপনার 3টি কমন পড়েছে বা 4টি কমন পড়েছে, একটি অথবা 2টি আনকমন, তখন কি করবেন? তখন ওই প্রশ্নটি আপনি মনে মনে ভাববেন যে এর উত্তরটা কেমন হতে পারে। ওই ভাবনার আলোকে যখন একটু ধারণা আপনার আসবে, তখন ওই প্রশ্নটা সুন্দরভাবে সাজিয়ে লেখার চেষ্টা করুন। অযথা ভয় পাবেন না বা অযথা টেনশন করবেন না বা না লিখেও আসবেন না, আপনাকে কিন্তু লিখতে হবে। তাই লেখার জন্য অবশ্যই সময় নষ্ট না করে ওই সময়টি কাজে লাগান এবং নিজে নিজে ভেবে চিন্তে সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন। কারণ আমার নিজেরই 2টি প্রশ্ন আনকমন ছিল, আমিও ঠিক এভাবেই লিখেছিলাম, যেভাবে আপনাদের বললাম আমিও ঠিক এভাবেই লিখেছিলাম। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও ভূমিকা লেখা। আপনি সংক্ষিপ্ত প্রশ্নে ভূমিকা ও উত্তরের মতো 4-5 লাইন লিখবেন, কিন্তু ভূমিকা ও উপসংহার কথাটি উল্লেখ করার প্রয়োজন নেই। তার মানে সংক্ষিপ্ত প্রশ্নে আপনি ভূমিকা ও উপসংহার লেখাটি উল্লেখ করার প্রয়োজন নাই, কিন্তু ভূমিকার মতো করে 3-4 লাইন লিখতে পারেন এবং শেষে উপসংহারের মতো করে 3-4 লাইন লিখতে পারেন। তবে ভূমিকা আর উপসংহার কথাটি লেখার প্রয়োজন নেই। তবে রচনামূলক প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই ভূমিকা ও উপসংহার লিখবেন। তবে ভূমিকা অনেকজন আছে, যেমন একজন আমাকে বলল যে আমি 1 পেজ ভূমিকা লিখি, আবার উপসংহারও 1 পেজ লেখে। আসলে এগুলো কিন্তু আমাদের এক্সট্রা টপিক। আমরা ভূমিকা লিখবো 7 থেকে 8 লাইন অথবা একটি পেজের হাফ পেজ, এতটুকু আপনি ভূমিকা জাস্ট লিখতে পারেন, এর বেশি না। ভূমিকা 1 পেজ লিখে আপনার কোনো লাভ নেই। আপনার মেইন টপিক যেন ভালো হয় সেটির দিকে লক্ষ্য রাখবেন। ভূমিকা উপসংহার 5-7 লাইন লিখলেই হবে, এখানে বেশি সময় নষ্ট করবেন না।
খাতা শেষে একটি প্রশ্নের উত্তর লেখা শেষ হয়েছে, আর অল্প একটু খাতার নিচের অংশ বাকি আছে, ওখানে নতুন করে প্রশ্ন লেখার দরকার নেই। মনে করেন এটি আপনার একটা পেজ, আপনি এখান পর্যন্ত লেখলেন, এই নিচে আর 2-3 লাইন লেখা যাবে, এখানে নতুন করে নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইটুকু জায়গা স্পেসে থাকবে, পরের পেজে গিয়ে আপনি নতুন প্রশ্নের নাম্বার দেবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। আপনি অপর পেজে গিয়ে নতুন প্রশ্নের উত্তর লেখা শুরু করুন। আন্ডারলাইন বিভিন্ন জায়গায় দেয়া, আপনারা শুধু 1 নং প্রশ্নের উত্তর লিখে এখানে আন্ডারলাইন দিতে পারেন, বিশেষ কোটেশনে আন্ডারলাইন দিতে পারেন এবং পয়েন্টগুলোতে আন্ডারলাইন দিতে পারেন। অযথা বিভিন্ন জায়গায় আন্ডারলাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকজন পয়েন্টগুলো খাতার মাঝে লিখেন, আপনারা পয়েন্টগুলো খাতার মার্জিনের পরেই লেখার চেষ্টা, অর্থাৎ খাতার মার্জিন এইটি, এখান থেকে আপনারা পয়েন্ট দিলেন, 1 নম্বর পয়েন্ট একটা দিলেন, তারপরে কিছুক্ষণ লেখার পর 2 নম্বর পয়েন্ট এভাবে দিলেন। এভাবে আপনারা পয়েন্টগুলো সুন্দরভাবে মার্জিনের সোজা বরাবর দিবেন, তাহলে লেখার একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আশা রাখছি যে বিষয়গুলো আপনাদের অনেক কাজে লাগবে, ভেরি হেল্পফুল। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পরবর্তীকালে আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিভিন্ন মডেল টেস্ট এবং সামনে 18তম শিক্ষক নিবন্ধন যারা আপনারা রিটেন দিচ্ছেন এদের ভাইবা সম্পর্কে বিভিন্ন বিষয় আপনাদের কাছে শেয়ার করবো। আশা রাখছি ওই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ অ্যানাদার ভিডিও।